নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো এই ডিআইআই এরা তো তাদের মতো কাজ করছে, এরা নিয়মিতই কিনছে। আজকের দিনেও নিট ৩,৭৫২ কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে যদি উল্টো দিকে কথা বলি তো এখানে এফআইআই এদের তরফ থেকে ১৬৫১ কোটি টাকার বিক্রি কিন্তু দেখা যাচ্ছে। তো এই এফআইআই এরা যে খুব বেশি বিক্রি করছে সেরকমটা নয়, কিন্তু এটা নিয়মিত বিক্রি করছে। তো যদি পুরনো ডেটাও দেখেন, দেখতে পাচ্ছেন যবে থেকে এই ডিসেম্বর মাস শুরু হয়েছে তবে থেকে এই এফআইআই এরা কিন্তু নিয়মিত বিক্রি করেই গেছে। এবং নভেম্বর মাসেও যে খুব বড় কেনাকাটা করেছিল সেরকম নয়, নভেম্বর মাসেও কিন্তু বড় বিক্রি হয়েছিল। তো যদি এই নভেম্বর মাসের কথা বলি, মানে আগের মাসের, তো আগের মাসেও দেখতে পাচ্ছেন এই এফআইআই এরা টোটাল ১৭,৫০০ কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। তার আগে দেখতে পাচ্ছেন অক্টোবরেও বিক্রি, সেপ্টেম্বরেও বিক্রি, আগস্ট, জুলাই সবেতেই কিন্তু বিক্রি হয়েছে। তো এই এফআইআই দের নিয়মিত বিক্রি এটা কিন্তু মার্কেট পড়ার পেছনে অন্যতম একটা মূল কারণ। এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি তো ডাউ জোন্স এটা এই মুহূর্তে ০.২৪% ওপরে রয়েছে। আর আমাদের এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, তো এই নাসডাক কম্পোজাইট ফেডের মিটিং এর আগে কিছুটা লাল নিশানেই চলছে। তো এখনো যদি দেখেন প্রায় কিন্তু 0.5% নিচে রয়েছে। তো এই ফেডের যে মিটিং সেটা শুরু হয়ে গেছে এবং তার যে আউটকাম সেটা কখন সামনে আসবে, মানে রেড কাট হলো কি হলো না সেটা কটার সময় বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যেহেতু এখন শীতকাল, তো সেই কারণে এই যে টাইম সেটা 1 ঘন্টা পিছিয়ে গেছে। তো 12:30টার সময় এটা কিন্তু ইন্ডিয়ান টাইম, তো ফেডের মিটিং এর যে আউটকাম সেটা সামনে চলে আসবে, মানে ফেড রেড কাট করলো কি করলো না, আর করলেও কত বেসিস পয়েন্টের রেড কাট করলো। তো দেখুন তার আগে এবং তারপরে এই যে আমেরিকান মার্কেট এটা টোটাল 3 ভাবে ট্রেড করবে। প্রথমত এই রেটের যে ডিসিশন সেটা আসার আগে একভাবে ট্রেড করছে এবং তারপরে রেটের ডিসিশন এটা সামনে আসার পর একরকম ট্রেড করতে পারে। এবং তারপরে যদি কথা বলি জেরেমি পাউল জি তিনি তার বক্তৃতা শুরু করবেন এবং সেই বক্তৃতার উপর নির্ভর করেও কিন্তু মার্কেট রিয়াকশন দেখাবে। তো অনেকে তো এটা মেনেই চলছে প্রায় 90%-এর কাছাকাছি যে এই মিটিং এ একটা 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে। তো দেখুন যদি রেট কাট হয়ে যায়, মার্কেট তো সেটাকে ইতিমধ্যে ফ্যাক্টর করে নিয়েছে, তো সেই কারণে মার্কেট হয়তো রিয়াকশন দেখালো না। কিন্তু ধরুন রেট কাট হলো না, তাহলে কিন্তু মার্কেটে খুব বড় একটা নেগেটিভ রিয়াকশন দেখা যেতে পারে। আর শুধু এই রেট কাট হয়ে গেলেই হলো না, এই রেট কাটটাই সব নয়। এরপরে যে প্রধান জিনিস থাকবে সেটা হচ্ছে ফেডের যিনি চেয়ারম্যান রয়েছেন জেরেমি পাউল জি তার বক্তব্য এবং তারপরে প্রেস কনফারেন্স। তো সেই প্রেস কনফারেন্সে তাকে অনেক কঠিন কঠিন প্রশ্নও করা হবে যে পরবর্তীকালে এই ফেডের রেট কাটের সম্ভাবনা কতটুকু রয়েছে, পরবর্তী যে বছর রয়েছে সেখানে কতটা রেট কাট হতে পারে, এই নিয়ে অনেক কথাবার্তা বলা হবে। তো তখন যদি মার্কেটের আশানুরূপ উত্তর এই জেরেমি পাউলজির কাছ থেকে না আসে, তাহলে কিন্তু মার্কেট খারাপ রিয়াকশন দেখাবে। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে। এরপরে যদি এডিআর গুলোর ব্যাপারে কথা বলি তো এই উইপ্রোর এডিআর এটা 0.87% উপরে রয়েছে। তারপরে ইনফোসিসের এডিআর এটা 0.37% উপরে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.33% আপ। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা প্রায় 0.25% ডাউন হয়েছে এই মুহূর্তে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.11% বাড়া এবং এই যাত্রা অনলাইন এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। আর যদি গিভ নিফটির কথা বলি তো এই গিভ নিফটি এটা সামান্য পজিটিভে রয়েছে। তো দেখতে পাচ্ছেন 59 পয়েন্ট বেড়ে ট্রেড করছে। তো এই ফেডের মিটিং এর আউটকাম তার সঙ্গে সঙ্গে জেরেমি পাউলের বক্তৃতার পরে এই যে গিভ নিফটি রয়েছে সেটা কিরকম পারফরমেন্স দেখায় সেটাও দেখতে হবে। সকালে উঠে অবশ্যই এই যে ডেটা সেটা দেখে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে জাপানের যে মার্কেট রয়েছে নিক্কেই, তো তার কেমন পারফরমেন্স রয়েছে সেটাও দেখে নেবেন। তো এই দুটোর পারফরমেন্স দেখলে মোটামুটি এটা আন্দাজ করে নিতে পারবেন যে ইন্ডিয়ান মার্কেট কেমন ওপেন হতে পারে এবং কেমন পারফরমেন্স দিতে পারে। এরপরে কথা বলবো আমেরিকা এবং ইউএস এর যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে সেই ব্যাপারে। তো এর আগের ভিডিওতেই কভার করেছিলাম আজকের দিনেই ইউএস এর যে অফিসিয়ালরা রয়েছেন তারাই ইন্ডিয়াতে আসছেন এই ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। তো সেই নিয়ে কি তথ্য সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে বাণিজ্য মন্ত্রী রয়েছেন পীযূষ গোয়েল জি তিনি কি বলছেন যে টক্স ইন প্রোগ্রেস, মানে কথাবার্তা এগিয়ে চলেছে। তো সেই আগের মতোই কথাবার্তা কিন্তু বারবার শোনা যাচ্ছে যে কথাবার্তা এগোচ্ছে, কিন্তু এই যে ফাইনাল ট্রেড ডিল সেটা কিন্তু আসছে না। তো আজকের দিনে দিল্লিতে ইউএস এর যে টিম তারা এসেছেন এই ট্রেড ডিলের ব্যাপারে নেগোসিয়েশনের জন্য। আর অন্যদিকে এই আমেরিকা তারা কি বলছে, তো আমেরিকা এটাই বলছে যে এর আগে ইন্ডিয়ার সঙ্গে যতবার এই ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে তার মধ্যে কিন্তু এবারের আলোচনায় ইন্ডিয়া সব থেকে ভালো অফার এই আমেরিকাকে দিয়েছে। এবং তা সত্ত্বে এটাও বলছে দেখতে পাচ্ছেন টাফ নাট টু ক্র্যাক, মানে ইন্ডিয়াকে ভাঙা খুব একটা সহজ হবে না, এটাই কিন্তু আমেরিকা বলতে চাইছে। মানে আমেরিকার যে সব দাবি সেগুলো কিন্তু ইন্ডিয়া মেনে নিচ্ছে না এবং ইন্ডিয়া আগেও বলে দিচ্ছিল যে কিছু কিছু সেক্টর রয়েছে যেখানে আমেরিকাকে সহজে তারা ঢুকতে দেবে না। তো সেই সমস্ত সেক্টরগুলোতেই ইউএস এর যারা ট্রেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন তারা কিন্তু ঢোকার চেষ্টা করছেন। তো সেই ব্যাপারগুলো কিন্তু ইন্ডিয়া রিফিউজ করছে। তো কবে এই ট্রেড ডিল হতে পারে, দেখুন যদি ট্রেড ডিল
হয় তাহলে কিন্তু এই ডিসেম্বরের যে লাস্ট উইক সেখানে হতে পারে। আর যদি এই ডিসেম্বরের লাস্ট উইকে না হয় তাহলে কিন্তু এই যে ট্রেড নিয়ে কথাবার্তা সেটা আবার অনেকটা পিছিয়ে যাবে। তো ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে ট্যারিফ নিয়ে কেসও চলছে। তো সেই যে কেসের আউটকাম সেটার উপরেও কিন্তু এই ট্রেড ডিলের যে ভবিষ্যৎ সেটা নির্ভর করছে। এরপরে যদি কথা বলি, কিছুদিন আগে আমেরিকার যে H1B ভিসার ফি বাড়িয়েছিল সেটা আলোচনায় এসেছিল। মানে H1B ভিসার ফি যেটাই 1 লাখ 1.5 লাখ টাকার কাছাকাছি ছিল সেটাই ইন্ডিয়ান রুপিতে বাড়িয়ে প্রায় 88 লাখের কাছাকাছি করে দেওয়া হয়েছিল। তো আবারও কিন্তু এই যে H1B ভিসা নিয়ে কথাবার্তা সেটা সামনে আসছে। তো কি দেখতে পাচ্ছেন, এই যে অনেকে H1B ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে অনেককে ক্যান্সেলও করে দেওয়া হচ্ছে। মানে এই যে ভিসার অ্যাপ্লিকেশন সেটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিসও সামনে আসছে যে টার্ম অ্যাডমিনিস্ট্রেশন টু ভেট সোশ্যাল মিডিয়া প্রোফাইলস অফ অ্যাপ্লিকেন্টস। তো যে সমস্ত অ্যাপ্লিকেন্টস এই H1B ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এই আমেরিকান সরকার কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস সেগুলোকে ভালোভাবে চেক করবেন। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আমরা ইউজ করে থাকি, যেমন এই ফেসবুক, টুইটার, ইউটিউব। তো এই ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো রয়েছে এইগুলোই আমেরিকা সরকার ভালোভাবে চেক করবে। তো সেখানে যদি কোনো গড়বড়ি পায় বা যদি দেখে আমেরিকা বিরোধী অনেক পোস্ট রয়েছে, তো সেই সমস্ত যে অ্যাপ্লিকেন্টস এর ভিসার ইন্টারভিউ সেখানে কিন্তু তাদের ক্যান্সেল করে দেওয়া হতে পারে। তো এই তথ্য কিন্তু সামনে আসছে। এরপরে কথা বলবো আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। তো কোম্পানি কিছুদিন আগেই এই যে রাইট ইস্যু সেটা ঘোষণা করেছিল। তো এই রাইট ইস্যুর মানে কি, মানে কোম্পানি তাদের যে শেয়ার হোল্ডার তাদের এই অধিকার দেয় যে তারা কোম্পানির শেয়ার মার্কেট প্রাইসের থেকে কম দামে কিনতে পারবে। তো দেখতে পাচ্ছেন একটা বড় পরিমাণে রাইট ইস্যু ঘোষণা করা হয়েছিল 25,000 কোটি। তো সেটা কিন্তু ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো টোটাল যদি দেখেন 108% ওভার সাবস্ক্রাইব হয়েছে। এবং এই যে পাবলিক পোর্শন এখানেও কিন্তু 130% ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। মানে এই কোম্পানির যে ইনভেস্টররা রয়েছেন তারা কিন্তু কম দামে এই কোম্পানির যে শেয়ার সেটা কিনতে আগ্রহ দেখিয়েছেন। এরপরে কথা বলবো সুইলন এনার্জি লিমিটেড। তো মার্কেটে আজকে প্রেসার ছিল। তো শুরুতে দেখতে পাচ্ছেন সবুজেই ওপেন হয়েছিল, তারপর আস্তে আস্তে নিচের দিকে পড়েছে। কোম্পানির জন্য কিন্তু অনেক পজিটিভ রিপোর্ট সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে মতিলাল ওসওয়াল এরা এই স্টকটাকে উপর সাইডের টার্গেট দিচ্ছে, প্রায় 43% আপসাইডের কিন্তু টার্গেট দিচ্ছে। এবং যে রেটিং সেটা কি দিচ্ছে, যে বাই রেটিং। তো কি কি কারণে দিচ্ছে, তো দেখতে পাচ্ছেন এরা বলছে কোম্পানির যে অর্ডার বুক সেটা স্ট্রং রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে উইন্ড এনার্জি এই সেক্টরে ভালো ইন্ডাস্ট্রির ডিমান্ড রয়েছে। এই যে উইন্ড পাওয়ারের গ্রোথ সেটাও স্ট্রং রয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে ক্যাপাসিটি সেটাও এক্সপ্যান্ড করছে। এবং শুধু ডোমেস্টিক্যালি নয়, ইন্টারন্যাশনালিও কোম্পানি তাদের যে বিজনেস সেটা বাড়াবার জন্য চেষ্টা করছে। তো কোম্পানি তাদের যে প্রোডাক্ট সেগুলো কিন্তু এক্সপোর্টের দিকেও ঝুঁকেছে। তার সঙ্গে সঙ্গে এই যে উইন্ড পাওয়ারের যে লং টার্ম পোটেন্সিয়াল সেটাও স্ট্রং রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে অ্যাডভান্টেজের জন্য এর যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে এবং বাই রেটিং দিয়েছে। আর শুধু এই মতিলাল ওসওয়াল নয়, এর সঙ্গে সঙ্গে আরো অনেক ব্রোকার এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন মতিলাল ওসওয়ালের সঙ্গে সঙ্গে এই যে আইসিআইসিআই সিকিউরিটি তারাও এর টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। তো এরা 76-এর টার্গেট দিচ্ছে। এবং যদি বিদেশি এজেন্সির কথা বলি, এই যে মর্গান স্ট্যানলি রয়েছে তারাও কিন্তু তাদের টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে। তো এদের মধ্যে এই যে মর্গান স্ট্যানলি তারাই সব থেকে বেশি টার্গেট দিচ্ছে। তো এই মর্গান স্ট্যানলি এরা মনে করছে স্টকটা কিন্তু 78 পর্যন্ত যেতে পারে। এরপরে এই ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। তো আজকের দিনে 3%-এর কাছাকাছি পড়েছে। গভর্নমেন্ট এই কোম্পানির যে 10% ফ্লাইট সেগুলোকে ক্যান্সেল করেছে এবং স্বাভাবিকভাবেই এরপরে কোম্পানির যে নাম্বার সেগুলো খারাপ আসবে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের যে Q3 গাইডেন্স সেটা রিভাইজ করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে। তো এই অপারেশনে যে ডিসরাপশন দেখা গেছে এই কারণেই কোম্পানি তাদের যে Q3 গাইডেন্স সেটা কমালো। আর যে কোনো সেগমেন্টে কোনো একটা কোম্পানির জন্য প্রবলেম মানে অন্যান্য যে কম্পিটিটর গুলো রয়েছে তারা সুযোগ খোঁজার চেষ্টা করবে। তো এই সেগমেন্টে আরো একটা কোম্পানি রয়েছে এই আকাশা এয়ার। তো এই কোম্পানি দেখতে পাচ্ছেন তাদের যে বিজনেস সেটা বাড়াবার জন্য চেষ্টা করেছে। তো এই যে আকাশা এয়ার এরা কিন্তু তাদের যে এয়ারক্রাফটের সংখ্যা সেটা বাড়িয়ে দিয়েছে। তো কোম্পানির নতুন যে প্লেন সেগুলো কিন্তু এই যে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে চলেও এসেছে। মানে কোম্পানি তাদের যে প্লেনের সংখ্যা সেগুলো কিন্তু বাড়াচ্ছে। তো যদিও এই কোম্পানিটা মার্কেটে কিন্তু লিস্ট নেই। এরপর একটি কোম্পানি অশোকা বিলকন লিমিটেড। তো আজকের দিনে 2% পড়েছে, তবে কোম্পানি বড় অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই বিএমসি প্রজেক্টের জন্য অর্ডার পেয়েছে এবং এই অর্ডারের ভ্যালু কত 1816 কোটির কাছাকাছি। তবে এই যে অর্ডার সেটা কিন্তু কোম্পানি একা পায়নি, দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট ভেঞ্চার পেয়েছে। তো যেই জয়েন্ট ভেঞ্চারে আদানি, তার সঙ্গে সঙ্গে এই অশোকা বিলকন এবং তার সঙ্গে সঙ্গে এই আকসায়া এই তিনটে গ্রুপের অংশীদারিত্ব রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আদানির মেজরিটি স্টেক রয়েছে 51% এবং অশোকা এর স্টেক রয়েছে 26%-এর কাছাকাছি। তো এই তিনটে কোম্পানির জয়েন্ট ভেঞ্চার এই 1816 কোটির অর্ডারটা পেয়েছে। এরপরে যদি ইন্ডিয়ান রুপির কথা বলি, তো ইন্ডিয়ান রুপি এখন এই 90-এর নিচেই রয়েছে এবং আগামীকাল এই যে ইন্ডিয়ান রুপি এইখানেও ভালো ভোলাটিলিটি দেখা যেতে পারে। তো কি কারণে, তো আরবিআই যেদিন রেট কাট করেছিল সেদিন এটাই বলে দিয়েছিল যে 1 লাখ কোটি টাকার ওএমও পারচেস তারা করতে চলেছে। তো এটা কিন্তু দুটো
ভাগে হবে। আর আগামীকালই সেই যে প্রথম ভাগ সেটা কমপ্লিট হতে চলেছে। দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরের 11 তারিখেই এই আরবিআই 50,000 কোটি টাকার ওএমও পারচেস করবে। তো এর ফলে কি হবে, এই যে রুপি সেখানে অনেকটাই ওঠাপড়া দেখা যেতে পারে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি তো WTI ক্রুড এটা এখন এই 60-এর নিচেই রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটাই 62 নিচে রয়েছে। আর এই ক্রিপ্টো মার্কেট কেমন পারফর্ম করছে, তো এই ফেডের মিটিং এর আউটকামের আগে এই যে ক্রিপ্টো মার্কেট সেখানে সামান্য পতন দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে 0.31% ডাউন। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো যদি ডাউ জোন্সের কথা বলি, ডাউ জোন্স এই মুহূর্তে প্রায় 0.5% ওপরে ট্রেড করছে এবং এই নাসডাক কম্পোজিট এটা কিরকম পারফর্ম করছে, তো এই নাসডাক কম্পোজিট অনেকটাই ডাউন হয়ে গিয়েছিল, প্রায় 0.5%-এর কাছাকাছি নিচে ছিল। তো সেইখান থেকে অনেকটা রিকভারি করেই এখন কিন্তু 0.20% নিচে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।